গুড ইভিনিং সকলকে। ওয়েলকাম টু এই ক্লাসরুম। অনেকদিন বাদে আবার আমাদের জিওগ্রাফি ক্লাস আজকে শুরু হচ্ছে। আমরা জিওগ্রাফি ক্লাস শুরু করেছিলাম, যেখানে আমাদের প্রথমে ইন্ট্রোডাকশন ক্লাস করানো হয়েছিল, যেখানে ডব্লিউবিসিএস কে মেনলি কেন্দ্র করে ভূগোল থেকে কি কি ধরনের প্রশ্ন আসে সেগুলো আমরা জেনেছিলাম, কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো জেনেছিলাম, এবং তারপরে আমরা আমাদের ফিজিওগ্রাফিক যে ডিভিশন সেটা শুরু করেছিলাম। তো ফিজিওগ্রাফিক ডিভিশন পড়তে গিয়ে আমরা প্রথমেই দেখেছিলাম যে আমাদের টোটাল ইন্ডিয়ার যে ভূপ্রকৃতি রয়েছে তাকে 6 ভাগে ভাগ করা যায়। তার মধ্যে রয়েছিল কি, আমাদের একদম ওপরে উত্তর দিকে ছিল নর্দার্ন এবং নর্থ ইস্টার্ন মাউন্টেন, তারপরে তার নিচে ঠিক তার পাদদেশ থেকে গ্রেট প্লেন অফ নর্থ, তারপরে ছিল পেনিনসুলার ইন্ডিয়া এবং ইন্ডিয়ান কোস্টাল প্লেন, আইল্যান্ড এবং ইন্ডিয়ান ডেজার্ট। এই কটা যে ভাগ, তার মধ্যে আমাদের এই নর্দার্ন মাউন্টেন রিজিয়ন পড়ানো হয়ে গেছে, আমাদের গ্রেট প্লেন এটাও পড়ানো হয়ে গেছে, আমাদের পেনিনসুলার প্ল্যাটু এটার একটা ভাগ আমাদের এখন চলছে, কিছুটা পড়ানো হয়েছে এবং আজকে আমাদের শেষ হবে, এবং ইন্ডিয়ান ডেজার্ট এটাও কমপ্লিট হয়েছে। তো এরপর থেকে এই যে ইন্ডিয়ান পেনিনসুলার প্ল্যাটু আমরা পড়ছিলাম, আমাদের যে 6টা ফিজিওগ্রাফিক ডিভিশন, তার মধ্যে সবচাইতে যেটা বড় ব্রড যে সেকশনটা, সেটার কিছু ভাগ আমরা পড়েছিলাম, অর্থাৎ তার মধ্যে যে প্ল্যাটু গুলো ছিল, ছোট ছোট প্ল্যাটু গুলো, সেগুলো পড়েছিলাম। আজকে এই যে প্ল্যাটুর মধ্যে কিছু কিছু পাহাড় রয়েছে আর কিছু মাউন্টেন রেঞ্জ রয়েছে, সেই রেঞ্জ গুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো এখানে আমরা যদি ম্যাপটা আরেকবার দেখে নিই, তাহলে এই ম্যাপটাতে দেখেছিলাম এই এরিয়াটার মধ্যে, এই টোটাল এরিয়াটার মধ্যে আমাদের ছিল যে পেনিনসুলার প্ল্যাটু। পেনিনসুলার প্ল্যাটুর মধ্যে আমরা কি কি গুলো পড়েছিলাম একটু আগেই বললাম, যে ছোট ছোট যে অনেকগুলো প্ল্যাটুর সম্মিলিত রূপ ছিল, সেই ছোট প্ল্যাটু যেমন মল্ল, বিন্ধ্যাচল, মারওয়ার প্ল্যাটু, বুন্দেলখন্ড, বাঘেলখন্ড, সেন্ট্রাল হাইল্যান্ড, ছোট নাগপুর প্ল্যাটু, এদিকে মেঘালয়া প্ল্যাটু, এবং এই যে ডেকান ট্র্যাপ যে অংশটা ছিল তার মধ্যে মহারাষ্ট্র প্ল্যাটু ছিল, কর্ণাটকা প্ল্যাটু ছিল। কর্ণাটকা প্ল্যাটুর মধ্যেও আমরা পড়েছিলাম মালনাদ এবং ময়নাদ, অর্থাৎ মালনাদ ছিল হিলি রিজন এবং ময়দান যেটা ছিল সেটা একটু আমাদের যে লোয়ার এরিয়া সেইগুলো ছিল। এখানে তেলেঙ্গানা প্ল্যাটু ছিল। এই অংশটার মধ্যে ছত্তিশগড় প্লেন আমরা পড়েছিলাম, যে টোটাল প্ল্যাটুর মধ্যে একটাই মাত্র সমভূমি অঞ্চল আছে যেটার নাম আমাদের ছত্তিশগড় প্লেন। তার সাথে আমরা দেখেছিলাম দণ্ডকারণ্যের যে অরণ্য রয়েছে এবং সেই এরিয়াটাও আমরা পড়েছিলাম। এরপরে আজকে আমরা কি দেখবো বললাম, যে যে হিল রেঞ্জ গুলো রয়েছে, কিছু পাহাড় রয়েছে, সেই পাহাড়গুলো তার কি বৈশিষ্ট্য এবং পাহাড়গুলো সম্পর্কে আমরা জানবো। তো প্রথমেই আমরা দেখো একটা ভাগ করেছি, একটা ক্লাসিফিকেশন করেছি যে টোটাল কয় ভাগে ভাগ করা যাচ্ছে এই হিল গুলো বা রেঞ্জ গুলো, যেগুলো মাউন্টেন রেঞ্জ রয়েছে। তো তার মধ্যে কি কি রয়েছে আমরা যদি দেখি, প্রথমে রয়েছে আমাদের আরাবল্লী রেঞ্জ, তারপরে রয়েছে বিন্ধ্য রেঞ্জ, এদিকে রয়েছে সাতপুরা রেঞ্জ, এবং দুই কোস্টে আমাদের রয়েছে ওয়েস্টার্ন যে প্লেন, ওয়েস্টার্ন ঘাট, এবং আমাদের ইস্টার্ন ঘাট, এই দুটো অংশ মিলে রয়েছে। তো প্রথম থেকে আমরা যদি দেখি আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা, ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাট, যে আরাবল্লী রেঞ্জ, সেই আরাবল্লী রেঞ্জ থেকে আমরা এটা শুরু করছি। এই যে আরাবল্লী পাহাড়টা, এই আরাবল্লী পাহাড়টা কোথায় শুরু হচ্ছে? গুজরাট, আমাদের যে গুজরাট রাজ্যটা, সেই গুজরাট থেকে শুরু হয়ে এটা হরিয়ানা পর্যন্ত এক্সটেন্ড করছে। গুজরাটের ওপর দিকে হরিয়ানা স্টেট পর্যন্ত গিয়ে দিল্লি যে রয়েছে, দিল্লির যে রিজ রয়েছে, সেই দিল্লি রিজে গিয়ে এটা আমাদের টার্মিনেট করছে বা শেষ হচ্ছে। এবং এর ম্যাক্সিমাম যদি এক্সটেন্টটা আমরা দেখি, যে আরাবল্লী পর্বতটা কতটা স্ট্রেচ, কতটা জুড়ে রয়েছে, সেটা আমরা দেখবো। তাহলে এর এক্সটেন্ট হচ্ছে প্রায় 800 কিলোমিটার। আরাবল্লী এটা জিজ্ঞাসা করে যে আরাবল্লী একটা কি ধরনের পাহাড়, আরাবল্লী পর্বতটা কি ধরনের পাহাড়? এটা হচ্ছে একটা আমাদের ওল্ড ফোল্ড মাউন্টেন। এটা প্রশ্ন দেয় যে আরাবল্লী কি ধরনের পাহাড়, তাহলে কি শুধুমাত্র ফোল্ড মাউন্টেন না, এটা হচ্ছে একটা পুরনো। এবং এটা কি ওয়ান অফ দা ওল্ডেস্ট টেকটনিক মাউন্টেন ইন দা ওয়ার্ল্ড। এটা পৃথিবীর যে টেকটনিক যে আমাদের মুভমেন্টের ফলে যে পাহাড়গুলো, যে মাউন্টেন গুলো তৈরি হয়েছিল, তার মধ্যে অন্যতম পুরনো, ওল্ডেস্ট, ওয়ান অফ দা ওল্ডেস্ট। এবং এখানে যদি আমরা দেখি কি ধরনের রক পাওয়া যায়, এই আরাবল্লী পাহাড়ের মধ্যে কি ধরনের মেনলি প্রধানত শিলা দেখা যাচ্ছে, তাহলে আমরা দেখব এই শিলাগুলোর মধ্যে যে আমাদের ধারোয়ার
এবং মেটামরফিক, এই দুই ধরনের ধারওয়ার ইগনিয়াস আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা, এই দুই ধরনের পাহাড় আমরা দেখতে পাই। এর যদি দেখি, এবং এই পাহাড়গুলো কত বছর পুরনো, প্রায় 2 বিলিয়ন বা 1 বিলিয়ন সমান কত, 100 বছর, সেরকম 2 বিলিয়ন মনে হচ্ছে, প্রায় 200 বছরের কিন্তু পুরনো, বছর দিয়ে এত পুরনো এই পাহাড়গুলো দেখা যায়। কিন্তু আমরা যদি দেখি এটা পাহাড় হলেও এর এভারেজ হাইটটা, আমরা যদি আরাবল্লী পাহাড়ের এভারেজ হাইট দেখি, তাহলে এভারেজ উচ্চতা যদি দেখি, তাহলে সেটা হচ্ছে 400 থেকে 600 মিটারের মধ্যে। এবং আরাবল্লী পাহাড় থেকে যদি ম্যাক্সিমাম মানে মেন প্রশ্ন যেটা আছে, অনেকবার আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমস এর প্রশ্ন এসছে, সেটা হলো এই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি। আরাবল্লী পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে আমাদের মাউন্ট গুরু শিখর। মাউন্ট গুরু শিখর, যার হাইট আমাদের দেওয়া আছে এখানে 1722 মিটার। 1722 মিটার হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এটা আমাদের পরীক্ষায় প্রায় দেয়, এবং এই প্রশ্নটা বললাম দিয়ে থাকে যে এটা কি ধরনের পাহাড়, এটা হচ্ছে একটা ওল্ড মাউন্টেন, এবং এর কি ধরনের রক দেখা যাচ্ছে, ইগনিয়াস এবং মেটামরফিক, আগ্নেয় এবং রূপান্তরিত শিলা দেখা যাচ্ছে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি, যে এই যে মাউন্টেনটা রয়েছে, এটা যে পাহাড়টা রয়েছে আমাদের আরাবল্লী পাহাড়, সেখানটা হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে মার্বেল, আমাদের যে মার্বেল আছে, রকটা আছে, সেই রকটা কিন্তু লার্জেস্ট ডিপোজিট এই আরাবল্লী পর্বত অঞ্চলের মধ্যে দেখা যাচ্ছে। এই যে আরাবল্লী পর্বত আমাদের গুজরাট থেকে শুরু হয়ে হরিয়ানা পর্যন্ত গেল এবং দিল্লির রিজের কাছে গিয়ে টার্মিনেট করলো। সেখান থেকে কিন্তু বেশ কয়েকটা নদীর উৎপত্তি হচ্ছে, যেমন আমরা কি জানি, বানাস যে নদীটা রয়েছে, সেই বানাস নদী, লুনি নদী, সবরমতী, এইগুলো হচ্ছে আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি লাভ করছে। এবং বানাস নদীটা কি, আমরা আগেও পড়েছিলাম, এটা হচ্ছে চম্বল যে নদীটা আছে, সেই চম্বলের একটা ট্রিবিউটারি, একটা উপনদী হচ্ছে বানাস। লুনি আমরা জানি, লুনি হচ্ছে আমাদের একটা অন্তর্দেশীয় নদী, অর্থাৎ ল্যান্ডে তৈরি হচ্ছে এবং ল্যান্ডে গিয়ে শেষ হচ্ছে, একটা অন্তর্বর্তী এবং এফিমেরাল রিভার, অর্থাৎ যা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যেটা ক্ষণস্থায়ী, সেরকম একটা এফিমেরাল নদী। এবং কোথায় গিয়ে, লুনি নদীটা যে এখানে শুরু হলো আরাবল্লীর মধ্যে, কোথায় গিয়ে শেষ হচ্ছে, এই রান অফ কচ্ছ, আমাদের যে গুজরাটের রান অফ কচ্ছ রয়েছে, সেখানে গিয়ে এটা শেষ করছে। এবং এই যে আরাবল্লী পাহাড়, আমরা জানি পাহাড়ের মধ্যে আমরা যখন হিমালয় পর্বত পড়েছিলাম, সেখানে বেশ কিছু পাস অর্থাৎ গিরিপথ আমরা দেখেছিলাম, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এই আরাবল্লী পর্বতের মধ্যেও কিন্তু বেশ কিছু আমরা গিরিপথ দেখতে পাই, যেমন পাসগুলোর মধ্যে রয়েছে কি, উদয়পুর এবং আজমেরের মধ্যে রয়েছে কে, পিপলি ঘাট। আমরা জানি ঘাট যে ওয়ার্ডটা, সেই ঘাট ওয়ার্ডটার অর্থ, এটা হচ্ছে পাস বা গিরিপথের ক্ষেত্রে ইউজ করা হয়, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং দেওয়ার রয়েছে এবং দেশুরি, এইগুলো আরাবল্লী পর্বতের মধ্যে আমরা দেখতে পাই। আর কিছু গুরুত্বপূর্ণ হ্রদ বা লেক, সেগুলোও কিন্তু আরাবল্লী পর্বতের পাশাপাশি এলাকায় দেখা যায়, যেমন তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সম্বর লেক। সম্বর লেকটা দেখতে পাই। এই সম্বর লেকটা কি, লার্জেস্ট ইনল্যান্ড স্যালাইন ওয়াটার বডি, অর্থাৎ লবণাক্ত জলের যে হ্রদ, তার মধ্যে এটা হচ্ছে লার্জেস্ট। আমাদের সম্বর হচ্ছে লার্জেস্ট ইন্ডিয়ার, ভারতের ইনল্যান্ডের মধ্যে সবচাইতে স্যালাইন ওয়াটার, অর্থাৎ লবণাক্ত জলের হ্রদ হচ্ছে এই সম্বর, যেটা আমরা আরাবল্লী পর্বতের ওখানেই দেখতে পাই, পর্বতের পাদদেশেই দেখতে পাই। এবং এখানে একটা জায়সামন্দ বলে একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এই এলাকাতে আমরা দেখতে পাচ্ছি, লেক দেওয়ার এবং লেক জয়সামন্দের মধ্যে। তো এই ছিল আমাদের মেনলি আরাবল্লী পর্বত। আমাদের যে টোটাল 5টা ভাগ রয়েছে প্ল্যাটুর মধ্যে, ডেকান প্ল্যাটুর মধ্যে, আমাদের পেনিনসুলার প্ল্যাটুর মধ্যে, তার মধ্যে প্রথম ছিল আরাবল্লী পর্বত, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় বা শুনতে অসুবিধা হয়, তাহলে জানাবে, বা বুঝতে পেরেছো কিনা সেটা একটু মেসেজে লিখবে, বুঝতে পেরেছো কিনা, বা যদি শোনাতেও কিছু অসুবিধা হয় সেটা মেসেজের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে। যদি আরাবল্লী পর্বত সম্পর্কে সমস্ত কিছু বুঝতে পেরে থাকো, তাহলে আমরা এরপরে যাব এর সিগনিফিকেন্সটা কি। আরাবল্লী পর্বত যে আমরা পড়লাম, আরাবল্লী পর্বতটা যে আছে তার গুরুত্বটা কতটা, সেটা আমরা এই সিগনিফিকেন্স থেকেই দেখতে পারবো। প্রথমেই দেখো কি বলছে, যে আরাবল্লী পর্বতটা হচ্ছে কি, একটা ব্যারিয়ার, একটা বাধা, একটা বেড়ার মতো তৈরি করছে কিসের মধ্যে, বিটুইন এগ্রিকালচার প্লেন ইন দ্য ইস্ট অ্যান্ড অ্যারিড ডেজার্ট ইন দ্য ওয়েস্ট। আমরা জানি যে একটু আগে পড়লাম, আমাদের গুজরাটে শুরু হয়ে একদম হরিয়ানা পর্যন্ত যাচ্ছে, অর্থাৎ মাঝে যে থর ডেজার্ট সেটা পড়ছে।
আরাবল্লীর কাছে। তো ওটা কি করছে, একটা বেরিয়ার বা একটা প্রাচীরের মতো একটা প্রাচীর তৈরি করছে কিসের জন্য, আমাদের যে এদিকে নর্থ, আমাদের যে পূর্বে গুরুত্বপূর্ণ ভেজিটেবল যে এরিয়া রয়েছে, যে উর্বর মৃত্তিকা রয়েছে, সেটার সাথে আমাদের যে অ্যারিড একদম শুষ্ক যে ডেজার্ট রয়েছে, যে মরুভূমি রয়েছে, সেই দুটোর মাঝে একটা প্রাচীরের সৃষ্টি করছে এই আরাবল্লী পর্বত। এই পর্বত যদি না থাকতো তাহলে কি হতো, ওই যে ডেজার্টটা রয়েছে, আমাদের থর ডেজার্ট যেটা আমাদের রাজস্থানের মধ্যে রয়েছে, সেটা কিন্তু আরো আমাদের পূর্ব দিকে আসতো, এবং ওই যে বিস্তীর্ণ এরিয়ার এখন প্রচুর পরিমাণে চাষাবাদ হচ্ছে, প্রচুর মানুষ বসবাস করছেন, সেটা কিন্তু আর থাকতো না। ধীরে 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 ওই মরুভূমির বিস্তারটা কিন্তু ঘটতো। কিন্তু আরাবল্লী পর্বত এটা কি করছে, তার মধ্যে একটা ব্যারিয়ার হিসাবে, একটা প্রাচীর হিসাবে, একটা বাধা হিসাবে থাকছে। এর পাশাপাশি আরাবল্লী কি, এটা একটা কিন্তু হচ্ছে বায়োডাইভার্সিটি একটা হটস্পটের মতো কাজ করছে। এখানে প্রচুর পরিমাণে জীব বৈচিত্র্য আমরা দেখতে পাই। প্রায় 300টা নেটিভ প্ল্যান্ট স্পিসিস বা গাছ বা যে আমাদের উদ্ভিদ জগৎ রয়েছে তার স্পিসিস দেখা যায়, এবং প্রায় 100 কোটিটা বার্ড স্পিসিস এই এরিয়ার মধ্যে আমরা দেখতে পাই, এবং এগুলো হচ্ছে ইউনিক। কি ইউনিক রয়েছে তার মধ্যে একটা দেখতে পাচ্ছি আমরা মঙ্গুস বা জ্যাকেল, এগুলো কিন্তু এই রেসিডেন্ট হচ্ছে আরাবল্লী পর্বতের মধ্যে। যে ক্লাইমেটটা রয়েছে, যে আমাদের জলবায়ুটা, সেটাও কিন্তু নর্থ ওয়েস্ট, আমাদের যে উত্তর পশ্চিমের নর্থ ওয়েস্টের যে জলবায়ু, সেক্ষেত্রেও আরাবল্লী পর্বত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার কারণ কি, এটাও কিন্তু একটা ব্যারিয়ার ইয়ে করছে, এবং যে একটা ধাক্কা খাচ্ছে ওখানে গিয়ে মনসুন যে মেঘ থাকে সেটা, এবং সেখানে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত ঘটায়, এবং উইন্টারের যে কোল্ড উইন্টার সেটা কিন্তু আসতে পারে না সেন্ট্রাল এশিয়া থেকে আমাদের দিকে, ওই বাধা হিসাবে থাকে আরাবল্লী পর্বত। আর কি করছে, এটা কিন্তু একটা গ্রাউন্ড ওয়াটার রিচার্জ জোন হিসাবেও কাজ করে। অর্থাৎ কি করছে, আমাদের যে ভূস্তর, ভূমির যে জলস্তর, সেটাকে রিচার্জ করে, বা যাতে আরো আবার সেই জলটা আমরা যেটা ভূগর্ভ থেকে তুলছি, যে জলটা উত্তোলন করছি, সেটা যাতে আবার পুনরায় গিয়ে ওখানে দাঁড়ায়, সেটার একটা রিচার্জ করবার জোন হিসেবেও আরাবল্লী পর্বত আমাদের কাজ করে থাকে। এবং এটা পরীক্ষায় আসে যে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন বা এনসিআর, দিল্লি এনসিআর কথাটা আমরা প্রায় শুনে থাকি, তার লাংস হিসাবে, লাংস অফ দিল্লি এনসিআর হিসাবে এটা করা হয়, কারণ ওই পলিউশনটাকে প্রচুর পরিমাণে এটা কি করে নিচ্ছে, শুষে নিচ্ছে। এতগুলো কিন্তু আরাবল্লী পর্বতের আমাদের গুরুত্ব রয়েছে প্রচুর পরিমাণে ভারতবর্ষের ক্ষেত্রে, এবং মেনলি নর্থ ওয়েস্টার্ন যে আমাদের নর্থের দিকে যে স্টেট গুলো রয়েছে তার জন্য প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ। এরপরে যদি আমরা দেখি বিন্ধ্য রেঞ্জ, বিন্ধ্য রেঞ্জটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ কি, যে বিন্ধ্য রেঞ্জ আমাদের যে ভারতবর্ষ, টোটাল যে ভূপ্রকৃতি রয়েছে ভারতবর্ষকে দুই ভাগে ভাগ করে দিচ্ছে, উত্তর এবং দক্ষিণ, অর্থাৎ নর্দার্ন ইন্ডিয়া এবং সাউদার্ন ইন্ডিয়া। প্রায় মাঝ বরাবর আমরা যদি ম্যাপে দেখি, প্রায় মাঝ বরাবর কিন্তু এই বিন্ধ্য পর্বত রয়েছে, এবং সেটাকে দুই ভাগে একদম ভাগ করে দিচ্ছে, নর্দার্ন ইন্ডিয়া এবং এদিকটা নর্দার্ন ইন্ডিয়া এবং এদিকটা সাউদার্ন ইন্ডিয়া, এই দুই ভাগে ভাগ করে দিচ্ছে আমাদের বিন্ধ্য পর্বত। তো বিন্ধ্য পর্বতটা আগেরটা যেমন আমরা দেখলাম কি ছিল, ফোল্ড মাউন্টেন, আরাবল্লী যেমন একটা ফোল্ড মাউন্টেন, কিন্তু বিন্ধ্য হচ্ছে একটা কি ধরনের, একটা ব্লক মাউন্টেনের উদাহরণ, একটা ব্লক মাউন্টেনের উদাহরণ। এটা কি হচ্ছে, এটা কিন্তু নন টেকটনিক মাউন্টেন। আগেরটা যেমন টেকটনিক মাউন্টেনের মধ্যে ছিল, এটা হচ্ছে কিন্তু নন টেকটনিক, অর্থাৎ পাত সঞ্চালনের ফলে এটা তৈরি হচ্ছে না। এবং কিভাবে এটা কি বলেছে, নট বিকজ অফ প্লেট কোলাইশন। আগেরটা যেমন দেখলাম যে প্লেট কোলাইশনের মাধ্যমে তৈরি হয়েছিল, যেমন আমরা হিমালয় জানি, কিন্তু এটা প্লেট কোলাইশনের ফলে তৈরি হয়নি, অর্থাৎ দুটো প্লেটের ধাক্কা খাওয়ার ফলে তৈরি হয়নি। এটা কিসের দ্বারা তৈরি হয়েছে, এটা ডাউনওয়ার্ড ফল্টিং অফ নর্মদা রিফট ভ্যালি। নর্মদা যে ভ্যালি রয়েছে, রিফট ভ্যালি রয়েছে, গ্রস্ত উপত্যকাটা যেটা রয়েছে, সেটা ফল্ট করেছিল একটা ফল্টিং এর ফলে এটা তৈরি হচ্ছে টু দেয়ার সাউথ, ওটা আরো এর ফলে তৈরি হচ্ছে। এবং আগেরটার যেমন আমরা দেখলাম বিন্ধ্য পর্বতের এটা 1200 কিলোমিটার হচ্ছে টোটাল স্ট্রেচ, আগেরটা যেমন ছিল 800 কিলোমিটার, এটা হচ্ছে 1200 কিলোমিটারের স্ট্রেচ। জিওলজিক্যালি এটা ইয়াঙ্গার দেন আরাবল্লী এবং সাতপুরা। আমরা আগে যে সাতপুরা পর্বত পড়লাম সেটা দেখলাম ওয়ান অফ দ্য ওল্ডেস্ট, প্রায় 2 বিলিয়ন ইয়ার্স আগে তৈরি হচ্ছে, কিন্তু এই যে আমাদের বিন্ধ্য পর্বত সেটা কিন্তু কম্পারেটিভলি কি ইয়াঙ্গার, অনেকটা ইয়াং।
তার তুলনায় আরাবল্লী পর্বতের তুলনায়, এবং এর পরবর্তী আমরা সাতপুরা পাহাড় পড়বো, সেই সাতপুরা পাহাড়ের থেকেও কিন্তু বিন্ধ্য পর্বতটা কিছুটা ইয়াং। আগের যেমন এভারেজ হাইট ছিল 400 মিটার থেকে 600 মিটার, এটার এভারেজ হাইট হচ্ছে 300 থেকে 650 মিটার। বিন্ধ্য পর্বতের, আরাবল্লীর ছিল 400 থেকে 600, এটা হচ্ছে 300 থেকে 650 মিটার। এবং কি প্রোটেরোজোয়িক যে রক রয়েছে সেখানে সেই দিয়ে এটা তৈরি। আগেরটা যেমন ছিল আগ্নেয় শিলা এবং মেটামরফিক শিলা দিয়ে তৈরি, এটা হচ্ছে। এর লোকাল নাম কি? এটার লোকাল নাম হচ্ছে পান্না, কৈমুর এবং রিওয়া। এই পাহাড় নামেও কিন্তু ডাকা হয়। পান্না পাহাড়, কৈমুর পাহাড় বা রিওয়া পাহাড়, এটা নিয়েও কিন্তু এটাকে ডাকা হচ্ছে। এবং রাইজ ফর্ম অফ স্টিপ শার্প স্লোপ কল্ড এসকার্পমেন্ট, এটাকে বলা হচ্ছে। আর হাইয়েস্ট পয়েন্ট, যদি এটাই মেনলি পরীক্ষায় আসে, সাতভাওনা। সাতভাওনা পাহাড় হচ্ছে মেন এর হাইয়েস্ট পিক, সবচাইতে উচ্চতম অংশ হচ্ছে বিন্ধ্য রেঞ্জের সাতভাওনা, মাউন্ট সাতভাওনা বা গুডউইল পিক। আর এটাকে কি নামে ডাকা হয়? কালুমার পিক বলেও ডাকা হচ্ছে বা কালুম্বে পিক বলেও মনে হচ্ছে। এবং মানপুব এই নামটাও অনেক সময় পরীক্ষা দেয়, যে বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে মানপুব নামটাও আমরা বলে থাকি। এই যে কথাটা আমি প্রথমেই বললাম, যে এটাই সবচাইতে গুরুত্বপূর্ণ, পরীক্ষায় দেয় যে কোন পর্বত, কোন রেঞ্জটা, কোন পর্বত রেঞ্জটা কোনটা আমাদের ইন্ডিয়াকে, আমাদের যে টোটাল ইন্ডিয়া রয়েছে সেটাকে দুই ভাগে ভাগ করছে, নর্থার্ন ইন্ডিয়া এবং সাউদার্ন ইন্ডিয়া, এই দুই ভাগে ভাগ করছে আমাদের বিন্ধ্য পর্বত যে রেঞ্জটা রয়েছে। এবং বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আমরা দেখলাম মাউন্ট সাতভাওনা বা মানপুব। এবং এটা একটা কি ব্লক মাউন্টেন। আরাবল্লী যেমন ছিল ফোল্ড মাউন্টেন, ওল্ড ফোল্ড মাউন্টেন, এটা হচ্ছে ব্লক মাউন্টেন। এবং এটা প্লেট টেকটনিকের ফলে তৈরি হয়নি, ফল্টিং এর ফলে, নর্মদা যে রিভার রিফট ভ্যালি যেটা রয়েছে তার ফল্টিং এর ফলে, চ্যুতির ফলে এটা তৈরি হচ্ছে। এটা আবার যদি একটু ম্যাপটা আমরা দেখে নিই, তাহলে কি দেখছি, এই যে আরাবল্লী পর্বতটা গুজরাট এই এরিয়া থেকে তৈরি হয়ে হরিয়ানা পর্বত পর্যন্ত, হরিয়ানা যে আমাদের রয়েছে সেখান থেকে গিয়ে দিল্লি রিজ পর্যন্ত যাচ্ছে। এবং এই যে বিন্ধ্য পর্বত, এটা কি করছে, এটা নর্দার্ন, এই দিকটা নর্থ, এটা আমাদের নর্থ ইন্ডিয়া তৈরি করছে, এবং এই দিকটা আমাদের সাউথ ইন্ডিয়া তৈরি করছে, এই দুটো ভাগ। এরপরে আমরা কি দেখব, এই ঠিক যদি আমরা দেখি, এটা বিন্ধ্য পর্বত, বিন্ধ্য পর্বতের প্যারালালি একদম সমান্তরাল ভাবে একটা পর্বত গেছে, যেটার নাম হচ্ছে সাতপুরা পাহাড়। এই সাতপুরা পাহাড় সম্পর্কে এরপরে আমরা দেখব। এটা আরাবল্লী পর্বত, তোমরা যদি ম্যাপে দেখো। এবং ওয়েস্টার্ন ঘাট আমরা যেটা পড়বো, এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, এবং এই দিকটা হচ্ছে ইস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাট। তাই বুঝতে পেরেছো? কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জানাও। সাতপুরা রেঞ্জ, সাতপুরা দেখো নামটা সাত, এই নামটা থেকে আমরা বুঝতে পারছি এটা কি একটা কম্বিনেশন, একটা সমষ্টি। কিসের সমষ্টি? কার কার? সাতপুরা, মহাদেও এবং মৈকাল, এই পাহাড়গুলোর হচ্ছে একটা সমষ্টি মিলে টোটালটা হচ্ছে সাতপুরা রেঞ্জ। এই পর্বতগুলো মিলে একসাথে একটা রেঞ্জ তৈরি করছে, পর্বতমালা তৈরি করছে। এটা কি? এটা হচ্ছে একটা কিন্তু টেকটনিক মাউন্টেন, অর্থাৎ পাত সঞ্চালনের ফলে এটা তৈরি হয়েছিল। কত বছর আগে তৈরি হয়েছিল? প্রায় 1.6 বিলিয়ন ইয়ার্স অ্যাগো। যেমন আমরা আরাবল্লী দেখলাম প্রায় 2 বিলিয়ন ইয়ার্স অ্যাগো, আমাদের এই সাতপুরা রেঞ্জ তৈরি হচ্ছে প্রায় 1.6 বিলিয়ন ইয়ার্স অ্যাগো। এটা কি কিসের তৈরি হলো? অ্যাজ এ রেজাল্ট অফ ফোল্ডিং এবং স্ট্রাকচারাল আপলিফট, গঠনগত যে উঁচু হচ্ছে, উঠে যাচ্ছে, সেই উত্তীর্ণ যে হচ্ছে তার জন্য এটা হচ্ছে। এর ডিস্টেন্সটা কত? আমরা এক্সটেনশন যেমন প্রথমে পড়লাম 800 মিটার ছিল, আমাদের বিন্ধ্য পর্বত ছিল 1200 কিলোমিটার, এবং এই সাতপুরা রেঞ্জের এক্সটেনশন হচ্ছে প্রায় 900 কিলোমিটার। এবং মহাদেব হিল যেটা রয়েছে, আমরা একটু আগে পড়লাম যে এটার
কম্বিনেশন অফ সাতপুরা, মহাদেব এবং মৈকাল। এখানে মহাদেব যে হিলটা রয়েছে এটা এর এর পূর্বে রয়েছে, ইস্টে রয়েছে, এবং এখানের হাইস্ট পিক কি পাঁচমারি। পাঁচমারি হচ্ছে এর হাইস্ট পিক, এবং ধূপগড়, ধূপগড় হচ্ছে পাঁচমারির হাইস্ট পিক। মৈকাল যে পাহাড়টা রয়েছে সেটা রয়েছে ইস্ট অফ মহাদেব হিলের পূর্ব দিকে রয়েছে। এবং অমরকণ্টক প্ল্যাটু এটাও একটা পার্ট, একটু আগে দেখলাম সাতপুরা মহাদেব, এটা হচ্ছে টোটাল পার্ট। এটার মধ্যে আমরা দুই ধরনের ড্রেনেজ সিস্টেম দেখতে পাই, এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। সাতপুরা রেঞ্জের মধ্যে দুই ধরনের ড্রেনেজ সিস্টেম দেখতে পাই, একটা হচ্ছে নর্মদা এবং একটা হচ্ছে সোন। তাহলে দুই দিকে যাচ্ছে, একটা নদী যাচ্ছে পূর্ব দিকে গিয়ে আমাদের পড়ছে বে অফ বেঙ্গলে, এবং একটা পশ্চিম দিকে গিয়ে পড়ছে আরাবিয়ান সিতে। অর্থাৎ দুই ধরনের যে ড্রেনেজ সিস্টেম সেটা আমরা এখানে নদীর যে জলপথ সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে পাহাড়টা সাতপুরা রেঞ্জটা এটা কোথায় অবস্থিত? মেনলি এটা হচ্ছে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়, এই দুটো স্টেটের মধ্যে আমরা সাতপুরা রেঞ্জটাকে দেখতে পেয়ে থাকি। এটা কি, এখানে কি কি ধরনের যে খনিজ পদার্থ রয়েছে আমরা দেখতে পাই? এখানে বক্সাইট, বক্সাইট কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, কারণ এখানে গন্ডোয়ানা ল্যান্ড, গন্ডোয়ানা যে রকটা রয়েছে, গন্ডোয়ানা রকের মধ্যে প্রচুর পরিমাণে বক্সাইট দেখা যায়। এবং এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াটারফল বা জলপ্রপাত কি? সবচাইতে গুরুত্বপূর্ণ জলপ্রপাত হচ্ছে ধোঁয়াধার যে জলপ্রপাত, সেটা কিন্তু দায়ী। এবং ধোঁয়াধার জলপ্রপাতটা কোন নদীর উপরে আছে? সেটা হচ্ছে নর্মদা নদী। এবং স্টেট যদি জিজ্ঞাসা করে তাহলে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের নর্মদা নদীর ওপরে এই ধোঁয়াধার জলপ্রপাতটা খুবই বিখ্যাত। তাহলে এই ছিল আমাদের সাতপুরা রেঞ্জ, টোটাল 5টা রেঞ্জ। আরাবল্লী যেটা গুজরাটে শুরু হয়ে হরিয়ানা পর্যন্ত যাচ্ছে, যার এক্সটেনশন ছিল 800 কিলোমিটার। মাউন্ট গুরু শিখর ছিল তার হাইস্ট পিক। তারপরে ছিল আমরা দেখলাম এবং আরাবল্লী আমরা কি করেছিলাম গুরুত্বপূর্ণ, সেটা ছিল একটা হোল্ড মাউন্টেন, হোল্ড মাউন্টেন। তারপরে আমরা দেখলাম কি বিন্ধ্য পর্বত, যেটা একটা হচ্ছে ব্লক মাউন্টেন এবং তার এক্সটেনশন ছিল 1200 কিলোমিটার জুড়ে। এবং তারপরে আমরা দেখছি এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট ওখানে কি ছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিন্ধ্য পর্বত দুই ভাগে ভাগ করছে আমাদের ইন্ডিয়াকে, উত্তরে এবং দক্ষিণে। সাতপুরা রেঞ্জ যদি আমরা দেখি, সাতপুরা রেঞ্জ হচ্ছে একটা টেকটনিক মাউন্টেন এবং তার এক্সটেনশন হচ্ছে 900 কিলোমিটার। এবং এখানে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় এই দুটো রাজ্যের মধ্যে রয়েছে, এবং এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ওয়াটারফল রয়েছে যার নাম হচ্ছে ধোঁয়াধার ওয়াটারফল। এরপরে আমাদের আজ যে দুটো মাউন্টেন রেঞ্জ আমরা দেখতে পাবো এখানে রয়েছে, একটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট এবং একটা হচ্ছে ইস্টার্ন ঘাট। তাহলে প্রথমেই আমরা যদি দেখি ম্যাপের, যে আমাদের ম্যাপটা যদি আমাদের ইন্ডিয়ার একটু আমরা যদি ইয়ে করি, তাহলে এই যে আমাদের ম্যাপটা রয়েছে, সেই ওয়েস্টার্ন ঘাট এদিকটা ওয়েস্টার্ন, এদিকটা ইস্ট। তাহলে আমাদের এই দিকের যে রাজ্যগুলো রয়েছে, এইদিকে যে রাজ্যগুলো রয়েছে সেগুলোর মধ্যে কে আছে? আমাদের গুজরাট আছে, একদম এখানে গুজরাট রয়েছে, তার গুজরাটের নিচে মহারাষ্ট্র আছে, মহারাষ্ট্রের নিচে গোয়া আছে ছোট্ট করে, এবং তারপরে কর্ণাটকা রয়েছে। এই রাজ্যগুলোর মধ্যে ওয়েস্টার্ন ঘাটটা আমরা দেখতে পাই, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া এবং কর্ণাটকা। এই অংশটা হচ্ছে গুজরাট, তারপরে তার নিচে আছে মহারাষ্ট্র, ছোট্ট করে গোয়া, এবং তার নিচে কর্ণাটক। এর মধ্যে আমরা ওয়েস্টার্ন ঘাট যে পাহাড়গুলো রয়েছে, রেঞ্জটা রয়েছে, সেটাকে আমরা দেখতে পাই। এই প্রশ্নটা ম্যাক্সিমাম টাইমে দেয় যে ওয়েস্টার্ন ঘাট যে রেঞ্জ রয়েছে তার আদার নেম কি, এটাকে অন্য কি নামে ডাকা হয়, এটা পরীক্ষায় দেয়। এটার নাম হচ্ছে সহ্যাদ্রি বা সহ্যাদ্রি যেটা রয়েছে, বা সহ্যাদ্রি নামে আমরা ওয়েস্টার্ন ঘাটকে ডেকে থাকি। এবং যার হাইস্ট পিক কি কলসুবাই, এটাও দেয়। ওয়েস্টার্ন ঘাট যে রয়েছে সেটা হাইস্ট পিক কত, হাইস্ট পিক কি কলসুবাই। কোন রাজ্যের মধ্যে আমরা দেখতে পাই কলসুবাইকে? মহারাষ্ট্রের মধ্যে রয়েছে, এবং তার হাইটও জিজ্ঞাসা করে 1646 মিটার। 1646 মিটার হচ্ছে ওয়েস্টার্ন ঘাটের যে কলসুবাইটা রয়েছে তার হাইট। ওয়েস্টার্ন ঘাট মাউন্টেনটা কি করছে? ইন্ডিয়া সেকেন্ড লার্জেস্ট মাউন্টেন রেঞ্জ আফটার হিমালয়। হিমালয়ের যে বিস্তৃতি ছিল আমরা জানি 2500 কিলোমিটার ছিল টোটাল বিস্তৃতিটা, তারপরে ওই ওয়েস্টার্ন ঘাট হচ্ছে সবচাইতে লেন্দি, সেকেন্ড লংগেস্ট রেঞ্জ, এবং 1500 কিলোমিটার হচ্ছে প্রায় এর লেন্থ। আর এক্সটেন্ড কোথায় হচ্ছে? তাপি নদী থেকে নীলগিরি পাহাড় পর্যন্ত এর ওয়েস্টার্ন ঘাটের আমরা দেখতে পাই। তাপি নদী থেকে একদম গুজরাটে, সেখান থেকে নীলগিরি পাহাড় যেটা তামিলনাড়ুতে আমরা একদম প্রায় থাকে, তামিলনাড়ুর মধ্যে, সেখানে এটা দেখা যায়।
তাহলে কিভাবে তৈরি হলো, এই যে ওয়েস্টার্ন ঘাট রয়েছে, ওয়েস্টার্ন ঘাটটা কিভাবে তৈরি হলো এবং এর কিছু বৈশিষ্ট্য আমরা এরপরে দেখবো। প্রথমে দেখো কি বলছে, যে ওয়েস্টার্ন ঘাট যে পাহাড়টা রয়েছে হ্যাভ বিন ফর্ম বাই সাবডাকশন অফ দ্য আরাবিয়ান বেসিন অ্যান্ড টিল্টিং অফ পেনিনসুলা ইন দ্য ইস্ট অ্যান্ড নর্থ ইস্ট ডিউরিং হিমালয়ান আপলিফ্ট। অর্থাৎ হিমালয় পর্বত যখন তৈরি হচ্ছিল সেই সময়ে আরাবিয়ান যেটা আমরা সিটা দেখলাম, অর্থাৎ আমরা যদি এখানে দেখি যে এই যে অংশটা, এই দিকটাতে আমরা জানি আরাবিয়ান সি আছে, আর এই দিকটায় কি আছে, বে অফ বেঙ্গল, তাই তো? তাহলে এই দিকে যখন আরাবিয়ান সিটা কি হলো, সাবডাকশন অর্থাৎ নিচের দিকে বসে গেল, এবং সেই সময় টিল্টিং অফ পেনিনসুলা, এই জায়গাটা আমরা পড়েছি পেনিনসুলার আছে মাঝখানে, সেই পেনিনসুলারটা হচ্ছে উঠে যাচ্ছে, তার ফলে আমাদের এই ওয়েস্টার্ন ঘাট যে পর্বতগুলো, পর্বতমালাটা যেটা রয়েছে সেটা মেনলি তৈরি হচ্ছে। এবং এটা এক ধরনের কি ব্লক মাউন্টেন, একটু আগে আমরা যেমন পড়েছিলাম বিন্ধ্যটা ছিল একটা ব্লক মাউন্টেনের এক্সাম্পল, এটাও কিন্তু একটা ব্লক মাউন্টেন রয়েছে ওয়েস্টের দিকে, এবং এর স্লোপ দেখা যায়, এটা স্টিপ যে স্লোপ রয়েছে, প্রচুর পরিমাণে ঢাল রয়েছে সেটা, এবং স্টিপ সেটা খুব উঁচু সেটা দেখা যাচ্ছে, এবং স্টেয়ারওয়েজও কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ সিঁড়ির মতো এটাও কিন্তু আমরা দেখতে পেয়ে থাকি এখানে। এটা যদি আমরা দেখি, আমরা যদি এইভাবে দেখি তাহলে এই এটা যদি ওয়েস্টার্ন ঘাট পর্বত হয়, তাহলে যখন এদিক থেকে আমাদের মেঘ বা জলবায়ুটা, জলীয় বাষ্পপূর্ণ বাতাস যখন যাবে তখন কি করবে, এই পাহাড়ের রেসপেক্টে এই দিকটা কি, এদিকটা ওয়েস্ট এবং এদিকটা ইস্ট, অর্থাৎ এদিকটা পশ্চিম দিক এবং এদিকটা পূর্ব দিক, তাহলে প্রথম কি করবে, এই দিকের যে বাতাসটা আছে সেটা গিয়ে প্রথমেই এই ওয়েস্টার্ন ঘাটে গিয়ে, ওয়েস্টার্ন দিকে যেটা রয়েছে সেখানে গিয়ে ধাক্কা খাবে, এবং সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, যে জন্য এটাকে কি বলা হয়, এটাকে আমরা প্রতিবাদ ঢাল বা উইন্ডার্ড স্লোপ বলে থাকি। এবং এই দিকটাতে যখন কে যাবে ওই জলীয় বাষ্প বাতাসটা, তখন তার মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা কমে যাবে, তার জন্য সেখানে বৃষ্টিপাতের পরিমাণও কিন্তু কিছুটা কম হবে, তার জন্য সেটাকে লিওয়ার্ড স্লোপ বলা হয়। তাহলে আমরা জানি যে যে এরিয়াতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই সেখানে কিন্তু প্রচুর পরিমাণে এভারগ্রিন বা ট্রপিক্যাল এভারগ্রিন আমরা সেখানে, এবং সেমি এভারগ্রিন, ট্রপিক্যাল এভারগ্রিন এবং সেমি এভারগ্রিন ফরেস্ট এই যে ওয়েস্টার্ন স্লোপটাতে আমরা দেখতে পাই। এবং ময়েস্ট ডেসিডুয়াস কোথায় দেখতে পাই, এই দিকটাতে কিছুটা পর্যন্ত ময়েস্ট ডেসিডুয়াস। এটা পরীক্ষায় আসে যে পশ্চিমঘাট যে পর্বত, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কি ধরনের ভেজিটেশন আমরা দেখতে পাই, আমরা দেখতে পাই কি ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট আর সেমি এভারগ্রিন ফরেস্ট, কিন্তু উল্টো দিকটাতে ইস্টের দিকে আমরা দেখতে পাই সেটা হচ্ছে ডেসিডুয়াস ফরেস্ট। এবং এই যে ওয়েস্টার্ন ঘাট পর্বত, এটা কিন্তু আমাদের ভারতের ইকোলজিক্যাল হটস্পট, একটা ইকোলজিক্যাল জীব বৈচিত্র্য একটা হটস্পট, টোটাল আমাদের 4টে ইকোলজিক্যাল হটস্পট আছে, তার মধ্যে এই ওয়েস্টার্ন ঘাট একটা, আর 3টে কি কি রয়েছে, আমাদের ইস্টার্ন যে হিমালয়, সেই ইস্টার্ন হিমালয় রয়েছে, আমাদের মায়ানমার বর্ডার রয়েছে, এবং আন্দামান নিকোবরের মধ্যে সুন্দা আইল্যান্ড বলে একটা আইল্যান্ড রয়েছে, সেটাও কিন্তু আমাদের ইকোলজিক্যাল হটস্পটের মধ্যে পড়ে। এবং এই যে টোটাল ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা রয়েছে তাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছিল 2012 সালে। এবং এটা কিন্তু একটা টোটাল কন্টিনিউয়াস রেঞ্জ, যে রেঞ্জটা রয়েছে একটা কন্টিনিউয়াস রেঞ্জ, কারণ এদিকে এই যে গুজরাট এরিয়া রয়েছে সেখানে নর্মদা তাপ্তি এই নদীগুলো গেলেও এইদিকে সেই তুলনায় নদীর পরিমাণ কম, তার জন্য এটা একটা কন্টিনিউয়াস রেঞ্জ। এবং যত আমরা নর্থ থেকে সাউথের দিকে নামবো তত এর হাইটটা কি হবে, ইনক্রিজ করবে, তত উচ্চতা বাড়বে, অর্থাৎ ওপর দিক থেকে যত নিচের দিকে নামবো আমরা তত দেখবো এর উচ্চতা আস্তে 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 বেড়ে গেছে। এবং এটাও কি হচ্ছে, ইস্টার্ন ঘাট যে পর্বতমালা আছে তার থেকে হাইটটা তুলনামূলকভাবে একটু বেশি, এভারেজ হাইট ইজ হায়ার দেন দা ইস্টার্ন ঘাট, এটা কিন্তু পার্থক্য হিসাবে আমরা এখানে দেখে নিচ্ছি। এটা হলো আমাদের ফরমেশন কিভাবে তৈরি হলো এবং কিছু ক্যারেক্টারিস্টিক, কিছু বৈশিষ্ট্য। এরপরে আমরা যদি দেখি ওয়েস্টার্ন ঘাটকে কয়েকটা ভাগে ভাগ করা যাচ্ছে, অর্থাৎ ওপর থেকে নিচ পর্যন্ত আমরা এটাকে মেনলি 3 ভাগে ভাগ করে থাকি। এই যে পাহাড়টা রয়েছে এখানে যদি দেখি তাহলে ওপর দিকটা হচ্ছে নর্থ, মাঝখানটা হচ্ছে সেন্ট্রাল, এবং এই যে অংশটা রয়েছে এটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন সরি সাউদার্ন ওয়েস্টার্ন ঘাট হিসেবে দেখতে পাচ্ছি। একদম এটা হচ্ছে উত্তরের, এটা হচ্ছে মাঝের, এবং এটা হচ্ছে সাউদার্ন। নর্দার্ন যেটা রয়েছে উত্তরের দিকে যেটা রয়েছে সেটা কি হচ্ছে, কি দিয়ে তৈরি,
এটা হচ্ছে মেড আপ অফ হরাইজন্টাল সিট এবং ব্যাসল্টিক ডেকান লাভা। এটা ব্যাসল্ট শিলা দিয়ে এবং সিল্ট শিলা দিয়ে তৈরি হচ্ছে এবং তাপি নদী থেকে গোয়া পর্যন্ত এর বিস্তার হয়েছে নর্দার্ন ওয়েস্টার্ন ঘাটের। এবং এটা ডাইসেক্টেড বাই রিভার্স, যেহেতু এখানে কিছু তাপি নদী, নর্মদা নদী এগুলো রয়েছে, তাই এগুলো বিভক্ত রয়েছে, কিছু নদীর দ্বারা বিভক্ত। এবং এভারেজ হাইট, এর যদি এলিভেশন আমরা দেখি, এর উচ্চতা যদি দেখি, তাহলে দেখবো 1200 মিটার এবং এবাব সি লেভেল, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 মিটার ওপর পর্যন্ত এটা রয়েছে আমাদের। ইম্পর্টেন্ট পিক এখানে কি, কলসুবাই, যেটা আমরা দেখেছিলাম মহারাষ্ট্রের মধ্যে পড়ছে এবং টোটাল ওয়েস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ সেটা রয়েছে। সালহার রয়েছে, মহাবালেশ্বর রয়েছে এবং হরিশ্চন্দ্রগড়, এইগুলো মেনলি পাহাড় যেগুলো ওয়েস্টার্ন ঘাটের মধ্যে, নর্দার্ন ওয়েস্টার্ন ঘাটের মধ্যে আমরা দেখতে পাই, গুরুত্বপূর্ণ। এবং হাইয়েস্ট পয়েন্ট কি এখানে, অবশ্যই কলসুবাই হবে, যেটার হাইট কত ছিল, 1646 মিটার, 1646 মিটার। এখানে কিছু ঘাট বা কিছু পাস আমরা দেখতে পাই, যেমন কি থালঘাট, থালঘাটটার অপর নাম কি কাসারা ঘাট বলা হয়, ভোরঘাট, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়, থালঘাট, ভোরঘাট এগুলো কোথায় দেখা যায়। কি করছে, কাকে কানেক্ট করছে, কোঙ্কন যে প্লেন রয়েছে ওই এরিয়াটাকে ডেকান প্ল্যাটু গুলোর সাথে বাই রোড এবং রেলের পথে কানেক্ট করছে এই থালঘাট, ভোরঘাট, এই এরিয়াগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে দেখে নেব একটা লিস্ট বানিয়ে, কোথায় কোথায় কোন ঘাটটা রয়েছে এবং কোন দুটো প্লেসকে কানেক্ট করছে। সেন্ট্রাল যদি আমরা নর্দার্ন পড়লাম, এরপর যদি সেন্ট্রাল দেখি, তাহলে সেন্ট্রাল ওয়েস্টার্ন ঘাটের মধ্যে কে রয়েছে, সেন্ট্রাল ওয়েস্টার্ন ঘাটের মধ্যে রয়েছে কি, এটা বিস্তৃতিটা কত, 16 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড থেকে একদম 11 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড পর্যন্ত বিস্তার রয়েছে। আর এখানে কি কি ধরনের শিলা দেখতে পাই, এখানে গ্রানাইট শিলা দেখা যায় এবং নিস শিলা দেখা যায়। ডেন্সলি ফরেস্টেড, কারণ কেন ডেন্সলি ফরেস্টেড, আমরা একটু কি দেখলাম, এই দিকটা পুরোটাই হচ্ছে আমাদের প্রতিবাদ ঢাল, অর্থাৎ যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সেটা ডাইরেক্ট গিয়ে আঘাত করছে এবং সেখানে প্রচুর পরিমাণে প্রত্যেকদিন বৃষ্টিপাত হচ্ছে, সেই জন্য সেখানে ডেন্সলি ফরেস্টেড, ঘন অরণ্য আমরা এখানে দেখতে পাই। এবং এর এভারেজ হাইট কত, এটা 1200 মিটার, কিন্তু কিছু কিছু জায়গাতে পিক গুলো আমাদের 1500 মিটারও পার করে চলে যায়। এখানে একটা দোদা-বেতা আমরা পাহাড়ে দেখতে পাই, মাকুরুটি দেখতে পাচ্ছি, ইম্পর্টেন্ট পিক এগুলো। এবং এখানে কিছু ওয়াটারফল দেখতে পাওয়া যায়, যেমন সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াটারফল কি, এখানে গেরসপ্পা বা যোগ জলপ্রপাত, এটা আমাদের প্রায় পরীক্ষায় দেয় যে যোগ জলপ্রপাত কোন নদীর তীরে রয়েছে, কোন নদীর ওপরে রয়েছে যোগ জলপ্রপাত, যেটা সরাবতী নদীর ওপরে রয়েছে। আর এই মালনাদ কথাটা আমরা পড়েছিলাম, মালনাদ এবং ময়দান, যেটা কর্ণাটক প্ল্যাটু পড়বার সময় আমরা দেখেছিলাম। মালনাদ অর্থাৎ যেটা উচ্চভূমি এবং ময়দান অর্থাৎ যেটা কিছুটা সমতল ভূমি, সেটাকে বলা হচ্ছে। এটাও কিন্তু এখানে দুই ধরনের ফিচার্স আমরা দেখতে পাই। আর কি, এখানে কাবেরী নদী এখানে কি করছে, ইমার্জ করছে, ব্রহ্মগিরি যে পাহাড় রয়েছে, ব্রহ্মগিরি পাহাড় থেকে কাবেরী নদীর উৎপত্তি হচ্ছে এই ওয়েস্টার্ন ঘাট থেকে। আমরা যখন নদ নদী পড়বো তখন দেখবো বেশ কিছু নদ এবং নদী, মেলিন নদীগুলো আমাদের এই ওয়েস্টার্ন ঘাট থেকে উৎপত্তি হয়েছে, যার মধ্যে একটা হলো কাবেরী নদী, যেটা ব্রহ্মগিরি পাহাড় থেকে তৈরি হচ্ছে। যদি কারো কিছু প্রশ্ন থাকে জিজ্ঞাসা করবে। তাহলে আমরা নর্দার্ন ওয়েস্টার্ন ঘাট দেখলাম, সেন্ট্রাল পড়লাম এবং এরপরে দেখছি এখন সাউদার্ন ওয়েস্টার্ন ঘাট। সাউদার্ন ওয়েস্টার্ন ঘাটের মধ্যে কি রয়েছে, এটাকে কি বলা হয়, সাউদার্ন মাউন্টেন কমপ্লেক্স হিসাবে ওটা ডাকা হয়, সাউদার্ন মাউন্টেন কমপ্লেক্স হিসাবে ডাকা হচ্ছে। এবং সাউদার্ন পার্টটা কি, এর যে দক্ষিণ দিকের অংশটা, এটা রেস্ট কি করছে, সেপারেটেড হচ্ছে কিসের দ্বারা, একটা ওয়াইড গ্যাপ, 24 থেকে 30 কিলোমিটার যার গ্যাপ, সেটাকে কি বলা হয়, পালঘাট গ্যাপ বা পালাক্কাড় গ্যাপ। ভোরঘাট, থালঘাট যেমন ছিল, এখানে পালঘাট, এটাও পরীক্ষায় প্রায় দেয় আসে। আর কি করছে এখানে, এটা মেনলি আর সেভাবে গুরুত্বপূর্ণ কিছু নেই, এই পালঘাট গ্যাপটাই এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়। এবং এটা দেয় যে টোটাল যে আমাদের সাউদার্ন ইন্ডিয়া, আমাদের যে দক্ষিণ ভারত রয়েছে, তার সর্বোচ্চ শৃঙ্গ কি, যেটার নাম হচ্ছে আনাইমুদি। আনাইমুদিটা কোন পাহাড়ের, আনাইমালাই পর্বতের আনাইমুদি, যেটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ, যার হাইট 2695। আর কি, অগস্ত্যমালা বা ইয়াল্লাগিরি, কার্ডামম বলে একটা পাহাড় আমাদের সাউদার্ন ইন্ডিয়ায় পাওয়া যায়, কার্ডামম পাহাড়, কার্ডামম হিলের সর্বোচ্চ শৃঙ্গ কি, ইয়াল্লাগিরি বা অগস্ত্যমালাই বা অগস্ত্যমালা।
ওই ছিল আমাদের ওয়েস্টার্ন ঘাট। এবারে যদি আমরা দেখি ইস্টার্ন ঘাট, আমাদের এই যে দুটো অংশ, এই দিকটা আমরা পড়লাম ওয়েস্টার্ন ঘাট, এরপরে এই যে অংশটা সেটা হচ্ছে আমাদের ইস্টার্ন ঘাট। স্টেট লোকেশন আমরা যদি দেখি কে কে, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। ওড়িশা, এই অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু, এই তিনটে রাজ্যের মধ্যে দেখা যায়। যেমন ওয়েস্টার্ন ঘাটের আদার নেম আমরা পড়লাম কি, সহ্যাদ্রি, সেরকম এটার আদার নেম কি হচ্ছে মালয়াদ্রি। ওয়েস্টার্ন ঘাটের হাইস্ট পিক ছিল কি কলসুবাই, এর হাইস্ট পিক কি মহেন্দ্রগিরি হচ্ছে হাইস্ট পিক, যেটা উড়িষ্যায় রয়েছে এবং তার হাইট 1501 মিটার। 1501 মিটার হচ্ছে এই ইস্টার্ন ঘাটের মালয়াদ্রির বা ইস্টার্ন ঘাটের হাইস্ট পিক। এর সবচাইতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি তাহলে কি দেখবো বৈশিষ্ট্যের মধ্যে, এটা কি একটা, ইট ইজ এ চেন অফ হাইলি ব্রোকেন অ্যান্ড ডিট্যাচড পাহাড়। আগেরটা যেমন আমরা দেখেছিলাম কন্টিনিউয়াস পাহাড়, ওয়েস্টার্ন ঘাটটা ছিল একটা কন্টিনিউয়াস রেঞ্জ, কিন্তু এটা হচ্ছে ব্রোকেন। তার কারণ কি, আমরা যদি দেখি এই এরিয়ার মধ্যে প্রচুর পরিমাণে নদী, অনেক নদী কিন্তু প্রবাহিত হয়েছে, তাহলে রেঞ্জটাকে কি করেছে ভাগ করে করে গেছে। তার জন্য এটা কি হচ্ছে একদম মহানদী থেকে আমরা যদি দেখি ভাইগাই, তামিলনাড়ুর নিচে একদম ওপরে মহানদী থেকে নিচে ভাইগাই নদী পর্যন্ত অনেকগুলো নদী আছে, মহানদী, কৃষ্ণা, কাবেরী, আমাদের গোদাবরী রয়েছে, এই ভাইগায় রয়েছে, অনেক নদী গেছে এবং তাদের উপনদীগুলো যেহেতু আছে, তাই এটা প্রচুর পরিমাণে একটা ডাইসেক্টেড বা একটা চেন, একটা ডিট্যাচ হয়ে গেছে একটা জায়গা থেকে অন্য একটা জায়গা বিভক্ত, এবং রেসিডুয়াল ফ্রম ওল্ড মাউন্টেন, এটা ওল্ড মাউন্টেনের মধ্যে একটা কিন্তু রয়েছে। তার জন্য কি, যেহেতু অনেক দিনের পুরনো, সেই জন্য এটা ওয়েস্টার্ন ঘাটের থেকে আমাদের এটা পড়েও ছিলাম যে এর উচ্চতাটা কিছুটা কম, এবং প্যারালালি কি করছে ইস্ট কোস্ট অফ ইন্ডিয়া, এই যে কোস্ট রয়েছে আমাদের ইস্টার্ন কোস্টের, এখানে যে আমাদের বে অফ বেঙ্গল রয়েছে, বে অফ বেঙ্গলের যে কোস্ট, সেই কোস্টের একদম প্যারালালি কিন্তু এই পাহাড়টা গেছে, এই মালাটা গেছে, সেটা হচ্ছে ইস্টার্ন ঘাট। এবং এখানে কি কি নদী আমরা দেখতে পাচ্ছি, গোদাবরী, কৃষ্ণা, এই দুটো এখানে কি করছে ওয়াইড ভ্যালি তৈরি করছে, বিস্তীর্ণ উপত্যকা তৈরি করছে। আর এখানে আমরা যদি আর দেখি অনলি হ্যাভ অ্যাকচুয়াল মাউন্টেন ক্যারেক্টার ইন দ্য নর্দার্ন সেকশন, যদি উপরের দিকের অংশটা দেখি সেখানে কিন্তু মাউন্টেন ক্যারেক্টার আমরা দেখতে পাই, কিন্তু বিটুইন মহানদী এবং গোদাবরীর মধ্যে নিচের দিকে কিন্তু সেইভাবে কোনো ক্যারেক্টার আমরা দেখতে পাই না। এই ছিল মেন, এখান থেকে মেনলি প্রশ্ন এটাই দেয় যে এখানে এটা কি ধরনের, এটা কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস একটা রেঞ্জ, এটাই মেনলি পরীক্ষায় এখান থেকে দেয় গুরুত্বপূর্ণ, এবং কোন কোন স্টেটের মধ্যে রয়েছে, ওড়িশা, আমাদের এর মধ্যে রয়েছে, অন্ধ্রপ্রদেশের মধ্যে রয়েছে এবং তামিলনাড়ুর মধ্যে রয়েছে, এটা দিয়ে দেয়। আলাদা নাম যেটা রয়েছে, আদার নেম রয়েছে মালয়াদ্রি, সেটা পরীক্ষায় আসে, এবং হাইস্ট পিক দেয় যেটা দেখলাম আমরা মহেন্দ্রগিরি উড়িষ্যার মধ্যে রয়েছে। হায়ার হাইটস এখানে আর কি কি রয়েছে, এখানে যদি আমরা দেখি মহেন্দ্রগিরি বাদে এখানে কি রয়েছে, এখানে হাইট 1100 থেকে 1400 মিটারের মধ্যে ঘোরাঘুরি করছে, এবং আরাকু ভ্যালি এখানটা কিন্তু দেখতে পাই, আরাকু ভ্যালি এবং জিন্ডাগাড়া পিক, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পিকের মধ্যে পড়ে। আর এখানের মধ্যে এখানে কি রয়েছে, সাউদার্ন পার্ট অফ তামিলনাড়ুতে এখানে গ্রানাইট নিস, এই যে পাহাড়টা দেখতে পাচ্ছি, এভারেজ হাইট আমরা দেখেছি এখানে যে ওয়েস্টার্ন ঘাটের থেকে এর এভারেজ হাইট তুলনামূলকভাবে অনেক কম, এবং একইভাবে যেমন ওয়েস্টার্ন ঘাটের কি হয়েছিল, ওয়েস্টার্ন ঘাট যেমন উত্তর থেকে দক্ষিণের দিকে এর উচ্চতাটা বাড়ছে, সেই একইভাবে ইস্টার্ন ঘাটেরও কিন্তু উচ্চতা যত আমরা নর্থ থেকে সাউথে যাচ্ছি উচ্চতাটা কিন্তু বাড়ছে, এটা মেন এর ক্যারেক্টারিস্টিক বা মেন বৈশিষ্ট্য। এবার যদি আমরা কিছু পার্থক্য এখানে দেখি ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাটের যে পড়লাম, তাহলে কি দেখবো, ওয়েস্টার্ন ঘাটের যে এভারেজ হাইট সেটা কত 600 থেকে 1200 মিটার, এবং ইস্টার্ন ঘাটের হচ্ছে কিন্তু 150 থেকে 300 মিটার মধ্যে রয়েছে, অর্থাৎ এর হাইটটা, ওয়েস্টার্ন ঘাটের হাইটটা তুলনামূলকভাবে বড়। ফরমেশন কিসের জন্য হয়েছে, টিল্টিং এবং ফার্দার আপলিমেন্টের জন্য হয়েছে, কিন্তু এদিকে হয়েছে কিসের জন্য, ফার্দার সাবডিউ আরো ঢুকে গেছে তার জন্য হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট এরা কি হয়েছে, একটা ওয়াটার শেড তৈরি করছে, জলবিভাজিকা হিসাবে কাজ করছে। হ্যাঁ, ইস্ট ফ্লোয়িং নদীগুলো এখানে অল যে আমাদের কৃষ্ণা, কাবেরী, গোদাবরী দেখবো, সেগুলো প্রায় প্রত্যেকটাই
ওয়েস্টার্ন ঘাট থেকে তৈরি হচ্ছে, কিন্তু এখানে ওয়াটার শেড হিসাবে সেইভাবে ইস্টার্ন ঘাটের কিন্তু নেই। ওই নদীগুলো এদিকে প্রবাহিত হয়েছে কিন্তু উৎপত্তি সেভাবে হয়নি। এখানে ব্লক মাউন্টেন রয়েছে ওয়েস্টের দিকে, আর এটা একটা ফোল্ড মাউন্টেনের মধ্যে রয়েছে। ডেন্সলি ফরেস্টেড, যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এখানে, আমাদের প্রতিবাদ ঢাল আমরা দেখতে পাই, তার জন্য প্রচুর পরিমাণে এখানে ফরেস্টের ডেন্সলি ঘন অরণ্য দেখতে পাই। কিন্তু এখানে ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট আমরা দেখে থাকি। এখানে যেমন এভারগ্রিন আমরা দেখি, এভারগ্রিন ফরেস্ট রয়েছে, এভারগ্রিন ফরেস্ট আমরা দেখতে পাই, কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ডেসিডুয়াস ফরেস্টে মেনলি দেখতে পাচ্ছি। এখানে ওয়েস্টার্ন ঘাটের মধ্যে কোন পাহাড়ের কি ধরনের সয়েল আমরা দেখতে পাই, সাধারণত ল্যাটেরাইট যে সয়েল, কিন্তু এদিকে রেড স্যান্ডি সয়েল, লাল যে একটু বালুকাময় যে রয়েছে মাটি, সেটা আমাদের প্রাধান্য দেখা যায়। আইসো হাইট এটা দেখতে পাওয়া যাচ্ছে, এর রেঞ্জ 150 সেমির বেশি, যেহেতু একইভাবে প্রতিবাদ ঢাল রয়েছে তাই প্রায় বছরে 150 সেমির উপরে বৃষ্টিপাত হয়ে থাকে, কিন্তু এখানে রেনফল তুলনামূলকভাবে অনেক কম, 60 থেকে 100 সেন্টিমিটারের মধ্যে এর হয়ে থাকে। এই পার্থক্যটা যদি ডিফারেন্স ওটাই ছিল আমরা মেনলি দেখলাম। আর কি সিগনিফিকেন্স, এই যে ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাট যেটা পড়লাম তার যে সিগনিফিকেন্স কি রয়েছে, এটা স্টোরেজ ফ্যাসিলিটি অফ ম্যাটেরিয়াল, প্রচুর পরিমাণে কিন্তু এখানে খনিজ পদার্থ, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ দেখতে পাওয়া যায় ইস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাটের মধ্যে। যেমন কি কি, আয়রন ওর আমরা এখানে দেখতে পাই, আমরা বক্সাইট দেখতে পাই, গোল্ড, কপার, হ্যাঁ, ম্যাঙ্গানিজ, মাইকা, এই ধরনের সমস্ত কিছু দেখতে পাচ্ছি। ব্ল্যাক আর্থ সয়েল এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেটা প্রচুর পরিমাণে আমরা জানি কালো মৃত্তিকাটা প্রচুর ফার্টাইল, এবং কার্পাস যেটা সুতো তৈরি হয়, তুলো তৈরি হয়, সেটা কিন্তু এখানে আমরা দেখে থাকি প্রচুর পরিমাণে। এখানে অনেক ঘাট বা পাস যেগুলো হচ্ছে গিরিপথ, সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে প্রচুর পরিমাণে উড বা আমাদের বন জঙ্গল দেখতে পাওয়া যাচ্ছে, সেখান থেকে প্রচুর পরিমাণে আমরা কাঠ কালেক্ট করতে পারছি, যেটা টিম্বার, যে আমাদের টিম্বার যে এগুলো হয়, সেই ইন্ডাস্ট্রি গুলোর জন্য খুবই পরিমাণে কি পাওয়া যায়, ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদ হিসাবে আমরা পেয়ে থাকি এই ইস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাট এরিয়া থেকে। টিক, স্যান্ডেল, রোজউড, এই ধরনের গাছ এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর ডেন্সলি যে ফরেস্টেড এরিয়া রয়েছে সেখানে ওয়াইড রেঞ্জ অফ ওয়াইল্ড অ্যানিমেল, আমরা একটু আগেই পড়েছিলাম যে ওয়েস্টার্ন ঘাটটা কি হচ্ছে, ইকোলজিক্যাল একটা হটস্পটের মধ্যে পড়ছে, অর্থাৎ সেখানে এত বৈচিত্র্যপূর্ণ জীব এবং উদ্ভিদ যে জগৎ রয়েছে সেগুলো আর কোথাও দেখতে পাওয়া যায় না, তাই এখানে প্রচুর পরিমাণে ইউনিক যে প্রাণী সম্পদ রয়েছে এবং উদ্ভিদ সম্পদ রয়েছে সেগুলো কিন্তু দেখে থাকি আমরা। এগুলোই হচ্ছে ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাটের সিগনিফিকেন্স। এবং একটু আগে আমরা পড়েছিলাম পাস বা কিছু ঘাট, টোটাল যে এরিয়াটা আমরা পড়লাম তার মধ্যে আমরা যদি দেখি হলদিঘাট, আমাদের হলদিঘাটি পাস বা হলদিঘাট পাস এখানে দেখা যায়, যেটা কি করছে, কোন দুটো প্লেসকে কানেক্ট করছে, হ্যাঁ, এটা রাজসামান্দ উইথ পালি ডিস্ট্রিক্ট অফ রাজস্থান, রাজস্থানের এই রাজসামান এবং পালি ডিস্ট্রিক্ট, এই দুটো ডিস্ট্রিক্টকে কানেক্ট করছে। এবং এটা কি সিচুয়েটেড আরাবল্লী রেঞ্জের মধ্যে রয়েছে হলদিঘাট পাসটা। এটা উদয়পুর যে আমরা ডিস্ট্রিক্টে জানি, উদয়পুর যে এরিয়াটা তার থেকে 40 কিলোমিটার দূরে রয়েছে। এবং এই হলদিঘাট নামটা আমরা ইতিহাসে অনেক পড়েছি, যে ব্যাটেল অফ হলদিঘাট হয়েছিল এই এরিয়ার মধ্যে মেনলি 1576 খ্রিস্টাব্দে মহারানা প্রতাপ এবং আকবরের যে ফোর্স তার মধ্যে এখানে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। থালঘাট, ভোরঘাট, এই দুটো আমরা পড়েছিলাম যখন ওয়েস্টার্ন ঘাট পড়ছিলাম, নর্দার্ন ইস্ট ওয়েস্টার্ন ঘাটের মধ্যে। থালঘাট কাকে কানেক্ট করছে, মুম্বাই এবং নাসিক, অনেকবার পরীক্ষায় আসে। ভোরঘাট কাকে কানেক্ট করছে, মুম্বাই এবং পুনে, এই দুটো কিন্তু পরীক্ষায় প্রচুর বার আসে। পালঘাট কাকে কানেক্ট করছে, কোচি, চেন্নাই, কোচি এবং কোজিকোড, কোয়েম্বাটুর, এই যে এরিয়াগুলো রয়েছে চেন্নাই, কোচি, কোয়েম্বাটুর, এটাকে কানেক্ট করছে এই পালঘাট। এবং পায়ান ঘাট, এটা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু, এই দুটো স্টেটকে মেনলি কানেক্ট করছে, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু এই দুটো স্টেটকে কানেক্ট করছে আমাদের এই পেনিনসুলার প্ল্যাটুর মধ্যে পায়ান ঘাটটা। তাহলে এই ছিল মেনলি আমাদের টোটাল পেনিনসুলার প্ল্যাটু যেটা পড়েছিলাম। তিনটে মেনলি ক্লাস হলো, প্রথমে আমরা একটা জেনারেল ডিসকাশন করেছিলাম, তারপরের দিনে সেখানে যে প্ল্যাটু গুলো, ছোট ছোট প্ল্যাটু রয়েছে সেই প্ল্যাটু গুলো আমরা পড়লাম, এবং আজকে এই প্ল্যাটুর মধ্যে যে বেশ কিছু পাহাড় এবং পর্বত রয়েছে সেই পাহাড় পর্বত গুলো নিয়ে আলোচনা করলাম।
এর পরের দিনে আমাদের টোটাল যে 6টা ফিজিওগ্রাফিক ডিভিশন তার মধ্যে 4টে কমপ্লিট হলো। আমাদের নর্দার্ন মাউন্টেন রিজিয়ন, নর্দার্ন গ্রেট প্লেন, পেনিনসুলার প্ল্যাটু এবং ইন্ডিয়ান ডেজার্ট, এই 4টে কমপ্লিট হয়েছে। আর দুটো বাকি থাকলো, একটা হচ্ছে